দেশ রাষ্ট্রের, কোনো বাইরের শক্তির নয়। সনাতন সম্প্রদায় এই মাটিরই সন্তান, তারা অবশ্যই এই মাটির আদি সন্তান। তারা 1971 সালে রক্ত দিয়েছে, এই দেশ গড়েছে এবং এই দেশ তাদেরই ইতিহাস। তাদের মন্দিরে হামলা হলে রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, এবং এটা কোনো অনুগ্রহ নয়, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু যখনই আভ্যন্তরীণ সংকটকে বিভাজনের বয়ানে রূপান্তর করা হয়, তখন প্রশ্ন জাগে যে এই ন্যারেটিভ কার স্বার্থে কাজ করছে? বাংলাদেশের হিন্দু নাগরিকদের স্বার্থে, নাকি বাংলাদেশকে অস্থিতিশীল করতে আগ্রহী কোনো আঞ্চলিক শক্তির স্বার্থে? হাইব্রিড ওয়ারফেয়ারের এই যুগে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো একটি জাতির নিজের ভেতরকার ফাটলকে আন্তর্জাতিক মঞ্চে বড় করে দেখানো। আমরা আশা করি বাংলাদেশ এই ফাঁদে পা দেবে না, কারণ আমাদের পথ একটাই: সংবিধান, আইনের শাসন এবং নাগরিক সংহতি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের নিরাপত্তা এই রাষ্ট্রের দায়িত্ব, এবং এই রাষ্ট্র সেই দায়িত্ব পালনে সক্ষম। বিভাজনের ভাষায় কথা বলা মানে শত্রুর হয়ে কাজ করা, সচেতনভাবে হোক বা অসচেতনভাবেই হোক, কারণ আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এই হলে বসে আমরা যখন আমাদের স্বাধীনতা ও সীমান্ত রক্ষা নিয়ে কথা বলছি, ঠিক এই মুহূর্তে বর্ডারের ওই পারে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কিন্তু রিয়েল টাইম দাবার চাল চলছে। বর্ডারের কাছাকাছি পলাশবাড়িতে সাম্প্রতিক 81 ফুট মূর্তি যে সংকট, কিংবা কোনো মানে আমাদের বিশেষ ধর্মের একটা গোষ্ঠীর যে র্যালি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো সাধারণ ল অ্যান্ড অর্ডার ইস্যু না। আমরা এখনও 1971 সালের একটা অ্যানালগ ওয়ারফেয়ার মাইন্ডসেটে আটকে আছি, যেখানে যুদ্ধ মানে হচ্ছে সীমান্ত অতিক্রম করে ট্যাঙ্ক আসবে, বিমান আসবে। কিন্তু আধুনিক যুদ্ধ 5th জেনারেশনে এন্টার করছে, এবং এই 5th জেনারেশন ওয়ারফেয়ার, যেটা হচ্ছে কগনিটিভ ওয়ারফেয়ার বলি আমরা, সেখানে বর্ডারে কিন্তু ফাইটার জেট আসে না, সরাসরি একটা দেশের মানুষের ব্রেন হ্যাক করা হয়, এবং এই হ্যাকিংটা যখন হয় তখন কিন্তু মানচিত্রে এক ধরনের রিড্রয়িং শুরু হয়ে যায়। আমরা একটা জিনিস মনে রাখবো যে ইতিহাস নিজে নিজে রিপিট হয় না, এটা বেসিকলি মানে রাইম করে বলি আমরা। যেমন ফার্স্টেই আমরা যদি বলার চেষ্টা করি সিকিমের ঘটনাটা, সিকিমে কি হয়েছিল? সিকিমে ভারত যে প্রেসক্রিপশনটা ফলো করছিল সেটা হচ্ছে যে ফার্স্টে সেখানে তারা একটা কার্ড খেলছে যে সিকিমের লোকজন তাদের রাজতন্ত্রে হ্যাপি না, তারপরে তারা উদ্ধারকর্তা হিসেবে চলে আসছে। এই জায়গায় আমি খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে R2P। R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, মানে হচ্ছে যে কাউকে রক্ষা করার গুরুদায়িত্ব তুলে নেওয়া নিজের হাতে। এই গুরুদায়িত্ব এর আগে একবার তুলে নিয়েছিল হিটলার, যখন চেকোস্লোভাকিয়াতে সুদেতেনল্যান্ড নামে একটা ছোট্ট জায়গা ছিল, যে জায়গায় মাইনরিটি জার্মানরা ছিল। তখন হিটলার বলল, উই হ্যাভ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ আওয়ার মাইনরিটি ইন সুদেতেনল্যান্ড। এইটা বলে সে সুদেতেনল্যান্ড দখল করে ফেলছিল। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে ন্যাটো বাহিনী লিবিয়া আক্রমণ করছিল, এবং লিবিয়া আক্রমণের ফলাফল আমরা সবাই জানি। এবং এই একই প্রেসক্রিপশন আমরা দেখছি ক্রিমিয়াতে 2014 সালে, যখন পুতিন বলল যে ক্রিমিয়ার যে রাশিয়ানরা আছে তারা এই মুহূর্তে বেশ কষ্টে আছে, নির্যাতনের মুখে আছে, সুতরাং তাদেরকে উদ্ধার করতে হবে, এই বলে সে ক্রিমিয়া দখল করে ফেলল। আশা করি আমরা এই মিলটা খুঁজে পাচ্ছি। অলরেডি আমার আগের বক্তা বলে গেছেন সেই বিখ্যাত 3টা নাম, একটা হচ্ছে ভরত কর্ণাব, একটা হচ্ছে আর জগন্নাথন, একটা হচ্ছে জয়দীপ বাবু। তারা সিকিউরিটি ওয়াইজ ম্যাগাজিনে, তারপরে হচ্ছে স্বরাজ্য ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বলতেছে যে রংপুর ডিভিশন নিয়ে নিতে হবে। তো তার প্রেক্ষিতে এসে আমাদের এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল হতে হবে। দিল্লির সবচেয়ে বড় জিওপলিটিক্যাল নাইটমেয়ার হচ্ছে তাদের ওই 22 কিলোমিটারের যে চওড়া শিলিগুড়ি করিডোর, যেটাকে তারা চিকেন স্নেক বলে, যা মেইনল্যান্ড 7 সিস্টার্সকে কানেক্ট করে। ইন্ডিয়ান স্ট্র্যাটেজিস্টদের যে এই পরিকল্পনাটা যে 22 কিলোমিটারের যে চিকেন নেকটা আছে এটাকে এক্সপান্ড করে 150 কিলোমিটার করে ফেলবে, এটা এখন আর গোপন কিছু না, এটা তারা প্রকাশ্যেই বলছে, তাদের ইন্টেলেকচুয়ালদের মাথা থেকে এটা আসতেছে। কিন্তু এখানে তারা যেই সিস্টেমে কাজ করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে প্রবলেম, রিয়াকশন এবং সলিউশন। প্রবলেমটা কি? ফার্স্টে বাংলাদেশে একটা মাইনরিটির উপরে নির্যাতন চলতেছে, এরকম একটা ন্যারেটিভ গ্লোবালি 1:10 রেশিওতে ছড়ায় দেওয়া। এইটা ছড়ায় দিলে পরেই আপনার যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এর একটা গ্রাউন্ড ক্রিয়েট হয়।
এরপরে রিয়াকশন ফেজটাতে কি, রিয়াকশন ফেজটাতে গাইবান্ধায় পলাশবাড়িতে 81 ফিটের একটা রাম মূর্তি প্রজেক্ট, যেখানে এই প্রজেক্টের কাজ আবার আমাদের আপত্তির কারণে, মুসলমানদের আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে। তার মানে কি হলো, যে আপনার হিন্দু এবং মুসলমানের ভিতরে এখন কিন্তু একটা টেনশন ক্রিয়েট হইলো। এটা কার চাওয়া? এটা ইন্ডিয়ানদের চাওয়া। আর এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে ভুক্তভোগীদের পক্ষ থেকে অ্যাডভোকেট চৈতালির মতো হিন্দু অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা এখন বলতেছে আলাদা হিন্দু প্রদেশ বা হোমল্যান্ড তৈরি করার জন্য। ওই যে আর জগন্নাথনের যে থিওরিটা, যে বাংলাদেশের ভেতরে দুইটা আলাদা প্রদেশ করতে হবে, একটা হিন্দুদের জন্য আর একটা করতে হবে হচ্ছে মুসলমানদের জন্য, বাংলাদেশ 1, বাংলাদেশ 2। এখন আমি বক্তব্য শেষ করব, অলরেডি মানে মোর 3 মিনিটস, ওকে। তো এর ভেতরে আমাদের কয়েকটা জিনিস আপনাদেরকে একটু স্মরণ রাখতে বলে আমি আমার বক্তব্যটা কনক্লুড করব। সেটা হচ্ছে যে আমাদের পানির সমস্যা যেটা আছে, এটা আমরা ভুলে গেলে চলবে না। আমাদের 54টা নদী আছে, এগুলো সবগুলোর উপরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বন্ধু বলে কিন্তু নদীতে বাদ দেয়, বন্ধু বলে কিন্তু সীমান্তে বেড়া দেয়। সুতরাং এরকম গুরুতর বন্ধুত্ব আর পৃথিবীর কেউ দেখে নাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে পৃথিবীর আর কোনো বর্ডারে 1200 লোককে গুলি করে কোনো সীমান্তরক্ষী বাহিনী হত্যা করে নাই। এটার মানে ইভেন এই একই বিএসএফ পাকিস্তান বর্ডারে কিন্তু ডিউটি দেয়। পাকিস্তান বর্ডারে আমাদের যেরকম বিজিবি আছে, ওদের আছে হচ্ছে পাকিস্তান রেঞ্জার। পাকিস্তান রেঞ্জারের ওয়েবসাইট দেখেন আপনি, আজ পর্যন্ত 47 সালের পরে বর্ডারে তারা কোনো নিরস্ত্র পাকিস্তানিকে গুলি করে হত্যা করার সাহস দেখায় নাই। সেখানে বাংলাদেশে অলরেডি 1200 ক্রস করছে। এখন এই জায়গাটাতে ধরেন আমরা যে মানে সমস্যাটা যেটা হয়েছে এখন, যে এই প্রবলেমের ফলে অনেকেই দেখবেন যে জাম্প করে যে ঠিক আছে, আপনি ইন্ডিয়ান যে হেজিমনিটা আছে, এটাকে যদি ডিটার করতে চান, কাউন্টার করতে চান, তাহলে আপনাকে চীন এবং পাকিস্তানের কোলে উঠে যেতে হবে। আমি এটা নিয়ে বিস্তারিত কিছু বলবো না, শুধু সংক্ষেপে বলবো একটা জিনিস মনে রাখবেন, যে কারো সহায়তা নিতে গিয়ে যদি প্রক্সি হয়ে যাই আমরা, তাহলে কিন্তু আমাদের দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। আন্তর্জাতিক যে ডিপ্লোমেসি আছে, এইখানে ধরেন পার্মানেন্ট ফ্রেন্ড অথবা পার্মানেন্ট এনিমি বলতে কিছু নাই, আছে হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট। আজকে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য আপনি যখন বলবেন যে আপনি চীন অথবা পাকিস্তানের সহায়তা চাইবেন, তখন কিন্তু তারা আপনাকে ফ্রি লাঞ্চ দিবে না। সুতরাং এই জায়গায় খুব কেয়ারফুল থাকা লাগবে যে কার সহায়তা নিব আমরা এবং কিভাবে কি করব। আমি বরং যেটা মানে সবসময় বলার চেষ্টা করি, আমাদেরকে এই জায়গায় 3টা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের যে সনাতনী ভাইয়েরা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে আমাদের আরও সাহস দিতে হবে, তাদেরকে আরও প্রোটেক্ট করতে হবে। ওইখানে আমাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে। কেন বিনিয়োগ করতে হবে? কারণ এই কার্ডটাই খেলতেছে, মাইনরিটি কার্ডটাই খেলতেছে। সুতরাং আমাদের মাইনরিটি যারা আছে তাদের ভিতরে যদি আমরা আস্থা আনতে পারি যে আপনারা আমাদের এখানে সেফ এবং আপনাদের যে প্রবলেম আছে এটা রাষ্ট্র সমাধান করতে সমর্থ, তাহলে কিন্তু দেখবেন এই যে কার্ডটা ইন্ডিয়া খেলে বাংলাদেশের এগেনস্ট, এই কার্ডটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আসি শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর আমরা কখনো প্রেশার ক্রিয়েট করি নাই। শিলিগুড়ি করিডোর হচ্ছে চায়নার থ্রেট, চীনের থ্রেট দেয় ওই জায়গায়। এখন এই চীনের থ্রেট সামলানোর জন্য তারা রংপুর চায়, কারণ ওই 22 কিলোমিটারের নিচে হচ্ছে রংপুর। রংপুর যদি দখল করে ফেলা যায় অথবা বাফার করা যায়, তাহলে 150 কিলোমিটারের চওড়া একটা পার্মানেন্ট এরিয়া পাওয়া যাবে। এইটা হইতে দেওয়া যাবে না। আপনি শিলিগুড়ি করিডোর নিয়ে যা ইচ্ছে তাই করেন, কিন্তু তার নিচে আসার চেষ্টা করলে এইটা বাংলাদেশ মেনে নেবে না। এবং এইটা মেনে নেবে না প্রমাণ করতে হইলে ওই জায়গায় আমাদের ফোর্স কনসেন্ট্রেশন বাড়াইতে হবে। লালমনিরহাট যে বিমানবন্দর আছে সেটাকে শক্তিশালী করতে হবে এবং এই জায়গায় আন্তর্জাতিকভাবে আমাদের সহায়তা নিতে হবে। আর তৃতীয়ত যে জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সমস্যার সমাধান করবে কে? অনেকে বলে যে মিলিটারি করবে। হ্যাঁ, অফকোর্স মিলিটারির কাছে কিন্তু অর্গানাইজ ওয়ার গেমিংয়ের অপশন আছে। মিলিটারির কাছে ইন্টেলিজেন্স প্রিপারেশন অফ ব্যাটলফিল্ড এবং মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসের মতো ব্যাপারগুলো আছে, যেটা সিভিলিয়ানদের কাছে নাই। এটা খুব অর্কেস্ট্রেটেড এবং এটা সিভিলিয়ানরা অ্যাফোর্ডও করতে পারবে না। কিন্তু মিলিটারির কাছে আবার একটা সমস্যা হচ্ছে, তারা তো রিজিড। বাইরের আমাদের যারা মানে ফ্রি থিঙ্কার আছে, তারা কিন্তু ওসিন্টের মাধ্যমে দুর্দান্ত রকমভাবে এখন প্রত্যেক ধরনের মুভমেন্ট, আপনি ইউক্রেনের দিকে তাকান, ওই সরকারি কোনো স্যাটেলাইট লাগে নাই, কমার্শিয়াল স্যাটেলাইট দিয়ে তারা রুশ প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করতে পারছে। তো একই রকমভাবে বাংলাদেশেও কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার্স, ইন্ডিপেন্ডেন্ট ওসিন্ট মানে ফোকাসড যে কিছু স্কলার্স আছে, তাদের কাছে আবার কিন্তু ওই যে মিলিটারির কাছে যে ইয়েটা আছে, স্ট্রাকচার্ড ওয়েতে থিঙ্কিংয়ের যে ক্যাপাবিলিটি আছে, ওইটা নাই। দিস ইজ দ্য রাইট টাইম। আমাদের মিলিটারির মানে গত 17 বছরের রোল নিয়ে এখানে দিলারা ম্যাডাম আছে, উনি নিজেও বেশ উষ্মা প্রকাশ করেছেন
বাট দেন উনি কিন্তু খুব চমৎকার একটা জায়গায় হিন্টস করছেন, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডিফেন্স পলিসি নাই। সো এই ন্যাশনাল ডিফেন্স পলিসি যদি ফ্রেম করতে হয় তাহলে আমাদের আর্মিকে কিন্তু ট্র্যাডিশনাল রোলে ফেলতে হবে, তাদেরকে ট্র্যাডিশনালি ভাবতে হবে, এবং এই ট্র্যাডিশনাল যে ভাবনাটা আছে এই ভাবনাটা যদি আমরা আনতে চাই তাহলে তখন ওই যে আমি যে যাদের কথা বললাম ওসিন্ট এক্সপার্ট যারা আছে তাদেরকে একটা জায়গায় এনে বসাইতে হবে। আর যদি বসাইতে না পারি আমরা, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি আগাইতে হবে। এরকম অলরেডি অনেকে কাজ করতেছি আমরা, আমাদের তথ্য দিয়ে এই ন্যারেটিভ ভাঙতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো।